সরকার বদলালেও ভাঙেনি চালের সিন্ডিকেট। ভরা মৌসুমে কেজিতে দাম বেড়েছে 2 থেকে 3 টাকা। গরমিল আছে উৎপাদন ও চাহিদার তথ্যে বলছেন বিশ্লেষক। বস্তার গায়ের মধ্যে 2500 টাকা লেখা, আর আমি কিনছি 2750 টাকা দিয়া। এখন আমাদের দেশে ধানের সিজন, তারপরও চালের দামটা মোটেই কমতেছে না। এখন দাম বৃদ্ধির ক্ষেত্রে সবাই সহযোগিতা করছে এবং মুনাফা লুটছে। শেরপুরের ঝিনাইগাতি ও নালিতাবাড়িতে শতাধিক গ্রামের কয়েক হাজার পরিবার জলবন্দী। ঢলের পানিতে ডুবে মারা গেছে 3 জন। সাবেক রাষ্ট্রপতি ডক্টর বদরুদ্দোজা চৌধুরী আর নেই। বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন দীর্ঘদিন। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া। অর্থনীতির সব তত্ত্ব ভুল প্রমাণ হচ্ছে চালের বাজারে। দেশে এখন ভরা মৌসুমেও দাম বাড়ে। বস্তায় দাম উল্লেখ থাকলেও তার তোয়াক্কা করছেন না ব্যবসায়ীরা। অভিযোগ, সরকার বদলালেও চালের সিন্ডিকেট ভাঙেনি। প্রশ্ন আছে ধান উৎপাদনের পরিসংখ্যান নিয়েও। আরও জানাচ্ছেন তৌহিদ হোসেন। গত কয়েক মৌসুমে ধান আবাদে খুব বড় বিপদ হয়নি। এপ্রিলে বোরোর বাম্পার ফলন দেখেছে বাংলাদেশ। মাত্রই আউশ কেটে ঘরে তুলেছে কৃষক। মাঝে তাপদাহ, ঘূর্ণিঝড় আর কীটপতঙ্গের আক্রমণ হলেও চালের উৎপাদন ছাড়িয়েছে 2 কোটি টন। তবে মার্কিন সংস্থা ইউএসডি এর গ্রেইন অ্যান্ড ফিড প্রতিবেদনে বলা হচ্ছে, সাম্প্রতিক বন্যার ধাক্কায় আসছে এমন মৌসুমে ধানের উৎপাদন কমতে পারে প্রায় 2.5 ভাগ। তার মানে বিপদ বড় নয়। দোকানে চালের সরবরাহ পর্যাপ্ত, অনেক আড়তে তো বস্তা রাখারই জায়গা হচ্ছে না। অথচ এমন ভরা মৌসুমে চালের দাম বেড়েছে কেজিতে 2 থেকে 3 টাকা। 58 টাকা ছাড়িয়েছে গরিবের ভরসা মোটা চালের দর। মিনিকেটেরও একই দশা। নাজির শাইল কিনতে পারছেন গুটি কয়েক মানুষ। কাস্টমার আমাকে এসে বলবে আপনার বস্তার গায়ের মধ্যে 2500 টাকা লেখা, আর আমি কিনছি 2750 টাকা দিয়া। আমি তো যেখান থেকে কিনতেছি ওইখানে তো আমি কোনো তারে জব দিতে সে করবে না। বস্তায় যা লেখা থাকুক। মেলার থেকে কিন্তু কোম্পানি মিলার কিনে, তাদের যোগ শাসন এখানে। যেহেতু আমি কিনে এখানে মজুত করে রাখছি, আমি হাজার কোটি টাকা লোন নিছি। আমি নিছি চাউলের জন্য, কিন্তু আমি আর 10টা পণ্য ব্যবহার করি। এইভাবে জিনিসগুলি আটকে বাজারটা ধীরে ধীরে আগুন বরাবর করে উপরে দিয়ে উঠতেছে। আমার কোনো আশ্বাসে বোঝা যায় না। এখন আমাদের দেশে ধানের সিজন, তারপরও চালের দামটা মোটেই কমতেছে না। বাজার আমাদের গরিব ক্রেতাদের সম্মুখে নাই, বাজার চলতেছে বাজারের গতিতে। দেশের রাজনীতিতে ক্ষমতার বিশাল পালাবদল হয়ে গেলেও চালের বাজারে হয়তো সিন্ডিকেটের দাপট থামানো যায়নি। এর বড় প্রমাণও রয়েছে, কেননা এখন ভরা মৌসুমে ক্রেতাকে বাড়তি দামে চাল কিনতে হচ্ছে। বিভিন্ন পাইকারি আড়তের ব্যবসায়ীরা এজন্য আগে মিল মালিকদেরকে দায়ী করতেন। এখন সেই তালিকায় যুক্ত হয়েছে 10-12টি কর্পোরেট কোম্পানি। বলা হচ্ছে তারাই যোগসাজশ করে চালের বাজারকে নিয়ন্ত্রণ করছেন এবং ইচ্ছে মতো দাম ওঠানামা করাচ্ছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, যেই বাজারে বিপুল সংখ্যক ব্যবসায়ী রয়েছেন, সেই বাজারে কি আদৌ সিন্ডিকেট করা সম্ভব? গত কয়েক বছরে চালের ব্যবসায় নাম লিখিয়েছে একাধিক কর্পোরেট গ্রুপ। বাজারে তাদের হিস্সা 2 থেকে 3%। এসব ব্র্যান্ড কোম্পানির চালের দামও কিছুটা বেশি। মৌসুম এলেই ধান কিনতে বিপুল টাকা খরচ করে এসব কোম্পানি। ফলে ভেঙে গেছে আগের সাপ্লাই চেন। আবার বাড়তি লাভের আশায় কৃষক ধান বিক্রি করছেন না, এমন অভিযোগও রয়েছে। বন্যাতে প্রচুর পরিমাণ ত্রাণ এবং চিরার জন্য প্রচুর পরিমাণের মোটা ধান কিনা হয়েছে, যার ফলে মোটা ধানটার অভাব মোটা ধান মার্কেটে নাই বলে এখন চলে। এই জন্য মোটা চালের দামটা একটু বাড়তে পারে। যারা চাল বেচেছে সংশ্লিষ্ট একাই কিন্তু সে পুরো বাজার কন্ট্রোল করে না। আপনাকে দেখতে পাচ্ছি কৃষকের ঘরে যে চাল আছে, ওভারঅল মার্কেটে যেটা আছে, সব জায়গায় মিলাই কিন্তু এটা 1জন 2জন 3জন ব্যক্তির পক্ষে মার্কেটকে কন্ট্রোল করা সম্ভব নয়। কারণ এটা তো কোনো এটা কোনো প্যাটেন্টেড প্রোডাক্ট না। চাল তো সবাই প্রডিউস করতে পারে। বিশ্লেষকরা বলছেন, চালের উৎপাদন ও চাহিদার তথ্য নিয়ে গরমিল আছে, যার দায় পড়ছে ব্যবসায়ীদের ঘাড়ে। ছোট, মাঝারি এবং বড় ব্যবসায়ীদের মধ্যে একটা কম্পিটিশন তৈরি করা। ইনফ্যাক্ট এখন আমাদের সেই কম্পিটিশনটা নাই। এখন দাম বৃদ্ধির ক্ষেত্রে সবাই সহযোগিতা করছে এবং মুনাফা লুটছে। দেশে মোট উৎপাদিত চালের 40 ভাগই উৎপাদন হয় আমন মৌসুমে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। আকস্মিক বন্যার কবলে শেরপুরের ঝিনাইগাতি ও নালিতাবাড়ি উপজেলার শতাধিক গ্রাম। পানিবন্দী অবস্থায় দিন কাটছে এ সকল এলাকার কয়েক হাজার পরিবারের। ঢলের পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন 3 জন। গতকালই ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে বৃদ্ধি পায় মহারশী, ভোগাই ও চেল্লাখালী নদীর পানি। বাঁধ ভেঙে ও নদীর জল উপচে প্লাবিত 2 উপজেলার বিস্তীর্ণ এলাকা। প্রথমে ভাঙন দেখা দেয় মহারশী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 4টি স্থানে। লোকালয়ে ঢুকে পড়ে পানি। প্লাবিত হয় ঝিনাইগাতি সদর সহ কয়েকটি ইউনিয়নের শতাধিক গ্রাম।
উপজেলা পরিষদ কার্যালয়, কৃষি অফিস সহ বিভিন্ন সরকারি স্থাপনা ও বাড়িঘরে পানি ঢুকেছে। তলিয়ে গেছে রাস্তাঘাট, ভেসে গেছে অনেক পুকুরের মাছ। পানিতে নিমজ্জিত বিস্তীর্ণ আমন ক্ষেত। জলমগ্ন অবস্থায় দিন কাটছে এসব এলাকার বাসিন্দাদের। দিনের বেলা পানি কম ছিল, কিন্তু রাতে 12টার পরে আমাদের ঘরের ভিতরে 1 হাঁটু পানি। ফ্রিজ, আমাদের বাথরুম, ওয়াশরুম সব কিছু বন্ধ হয়ে গেছে এবং ওয়াশরুম দিয়ে পানি ঢুকতেছে। কত 12টার সময় খাওয়া দাওয়ার পাই না, পোলা পানি নিয়ে কই যাবো, আজকে 12টার সময় কোনখানে তো যাওয়ার তো হয় না। ভারী বর্ষণ আর ঢলের পানিতে প্লাবিত ময়মনসিংহের ধোবাউড়া ও হালুয়াঘাট উপজেলার বিস্তীর্ণ এলাকা। নেতাই নদীর বাঁধ ভেঙে ডুবেছে দক্ষিণ মাইজপাড়া, গামারিতলা, ঘোষগাঁও, পোড়াকান্দুলিয়া ইউনিয়নের কয়েকটি গ্রাম। তলিয়ে গেছে পুকুর, ফসলি জমি ও গ্রামীণ সড়ক। বাড়িঘরেও ঢুকেছে পানি। চরম ভোগান্তিতে দিন পার করছে এ সকল এলাকার বাসিন্দারা। এ বিষয়ে আরো জানাতে শেরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আদিল মাহমুদ উজ্জ্বল। উজ্জ্বল, জানতে চাই জলমগ্ন যারা আছেন তারা জরুরি কাজগুলো কিভাবে সেরে নিচ্ছেন, আর বাঁধ মেরামতি কি কোনো উদ্যোগ এখন পর্যন্ত নেওয়া হয়েছে কিনা? নাবিলা, আপনি জানেন যে গত কয়েকদিনের টানা বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের 2টি উপজেলার কিন্তু প্রায় সব অঞ্চলেই কিন্তু এখন পানি ঢুকে পড়েছে এবং যত দিন গড়াচ্ছে ততই কিন্তু পানি বাড়ছে। আমি এখন আছি শেরপুরের জুলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে বিদ্যালয়ের প্রত্যেকটি কক্ষেই কিন্তু পানি ঢুকে পড়েছে এবং আমি যদি আপনাকে বলি আশেপাশে যে মসজিদ, যতগুলো স্কুল এবং বাড়িঘর সবগুলোতেই কিন্তু শুধু পানি আর পানি। এবং আরেকটি বিষয় বলে রাখি যে এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি বাঁধগুলো মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি, কারণ পানি কিন্তু প্রতিনিয়তই বাড়ছে। পার্শ্ববর্তী দেশ যে ভারতের যে মেঘালয়, সেখানে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হয়েছে এবং যে বৃষ্টিপাতের কারণে এই আমাদের এই উপজেলার ঝিনাইগাতি এবং নালিতাবাড়িতে প্রচুর পরিমাণ পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আরেকটি বিষয় বলি, গতকাল রাত থেকে কিন্তু যারা ভলান্টিয়ার আছে, বিভিন্ন রক্ত সৈনিক এবং এখানকার যে অন্যান্য ভলান্টিয়ার সংগঠনগুলো আছে, তারা কিন্তু সেই আটকে পড়া উদ্ধারের তৎপরতা রয়েছে এবং পাশাপাশি এখানে যারা আমাদের ফায়ার সার্ভিস এবং পুলিশ এবং সেনাবাহিনীর একটি দলও কিন্তু সেই তাদের উদ্ধারে কাজ করে যাচ্ছে। তবে প্রত্যেকটি বাড়িতেই কিন্তু পানি থাকার কারণে তাদের হাড়িতেও এখন পর্যন্ত কোনো আগুন জ্বলেনি। আরেকটি বিষয় যদি বলে রাখি যে যেভাবে বৃষ্টিপাত হচ্ছে, বৃষ্টিপাত অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতি কিন্তু আরো অনেকটাই ভয়াবহ আকার ধারণ করবে। নাবিলা। আদিল, ধন্যবাদ আপনাকে। রাজধানী সহ দেশ জুড়ে কয়েকদিন ধরে মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি অব্যাহত আছে। এতে অনেক সড়কে জলাবদ্ধতা তৈরি হওয়ায় ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। রাব্বি, কয়েকদিন ধরে তো সব জায়গায় বৃষ্টির কারণে নগরবাসী ভোগান্তির শেষ নেই। আপনি এখন কোন এলাকায় আছেন জানতে চাই, এবং সেখানে জলাবদ্ধতার কি অবস্থা? সোহার, প্রথমেই আমি একটু আবহাওয়ার পূর্বাভাসটা বলতে চাচ্ছি। আবহাওয়া অধিদপ্তর থেকে সবশেষ যে বুলেটিন, সেই বুলেটিনে কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে যে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রামের বেশ কিছু জায়গায় সারাদিন বৃষ্টি হবে এবং সেটি কিন্তু আজকে সারাদিন চলবে এবং সিলেটে বৃষ্টিপাত বাড়বে। বৃষ্টি হচ্ছে এখনও। ঢাকায় কিন্তু বৃষ্টি খুব একটা নেই, ধীরে ধীরে বৃষ্টি, গুড়ি গুড়ি বৃষ্টি। এবং এই বৃষ্টিতে যারা বের হয়েছেন, বিশেষ করে খেটে খাওয়া মানুষ যাদেরকে বের হতেই হয়, তারা কিছুটা ভোগান্তিতে। গাড়ির সংকট আছে, গাড়ি যে কটি গাড়ি বের হয়েছে পরিবহন, সেখানেও যাত্রী সংকট আছে। সেই সাথে আরেকটু জিনিস বলতে চাই যে আবহাওয়া অফিস কিন্তু আরেকটি বিষয় পরিষ্কার করেছে যে 2-1 দিনের মধ্যেই বৃষ্টিপাত কমে আসবে এবং বৃষ্টি কমার পরপরই শীতের একটা প্রভাব পড়া শুরু হবে। তার মানে এই বৃষ্টিটা শীতের আগমনী বৃষ্টি, সেটি কিন্তু আবহাওয়া অফিস কিন্তু জানিয়েছে। এখন আমি আছি শাহবাগে। এখানেকার যেই দৃশ্য, যে বৃষ্টি না থাকায় মানুষের চলাচল বেড়েছে। খুব জরুরি যাদের প্রয়োজন, যেহেতু ছুটির দিন, অনেককেই বের হতে হয়, তারা বেরিয়েছেন এবং সেই বৃষ্টি থেমে গেলে আসলে তাদের চলাচল কিন্তু বেড়ে যায়, আবার বৃষ্টি হলে কিন্তু সীমিত হয়ে পড়ে। তবে একটি ভালো দিক যে ঢাকার বৃষ্টিপাতের তীব্রতা কম থাকায় জলাবদ্ধতার জায়গাটি কিন্তু খুব একটা নেই। সোহার।
রাব্বি, ধন্যবাদ আপনাকে। সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডাক্তার AQM বদরুদ্দোজা চৌধুরী মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাত ৩টা ১৫ মিনিটে রাজধানীর উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সাবেক রাষ্ট্রপতি ফুসফুসের সংক্রমণ সহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। আজই ৩ দফা জানাজা শেষে গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগরের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাকে। ১৯৩০ সালের অক্টোবরে জন্মেছিলেন। ৯৪ বছর বয়সে মারা গেলেন এই অক্টোবরেই। শুক্রবার দিবাগত রাত ৩টা ১৫ মিনিটে না ফেরার দেশে চলে গেলেন সাবেক রাষ্ট্রপতি ডাক্তার AQM বদরুদ্দোজা চৌধুরী। রাজধানীর উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সংক্রমণ ধরা পড়েছিল ফুসফুসে, ছিল বয়স্কজনিত নানা অসুখ। স্বজনরা জানান তার নির্দেশনা মতোই দেয়া হয়েছে চিকিৎসা। কৃত্রিম শ্বাস প্রশ্বাস যন্ত্র নিতে চাননি তিনি। ওনার কিছু রেস্ট্রিকশন ছিল, যেমন ওনাকে রিসাসিটেট করা যাবে না, ওনাকে CPR দেওয়া যাবে না, ওনাকে লাইফ সাপোর্টে নেওয়া যাবে না। তো এগুলোকে মাথায় রেখে ওই সিম্পল অক্সিজেনের বাইরে কিছু করা যাবে না। রিসেন্টলি আসলে ওনার একটা ভাইরাল নিউমোনিয়ার মতন হয়েছে। তারপর সেখান থেকে ওনার হার্ট ফেলিয়ারটা আরও বেশি খারাপ হয়ে যায়। বাংলাদেশের ১২তম রাষ্ট্রপতি ছিলেন ডাক্তার বদরুদ্দোজা চৌধুরী। দায়িত্ব পালন করেন ১৪ নভেম্বর ২০০১ থেকে ২১৯ দিন। তার মৃত্যুর বিষয়টি বঙ্গভবনকে জানিয়েছেন পুত্র মাহিদি চৌধুরী। আমরা বঙ্গভবনকে জানিয়েছি, যেখানে যেখানে খবর দিতে হয় জাতীয় সংসদ, সেগুলোর জন্য আমরা টাইমটা রেখে দিয়েছি। কিন্তু এর চেয়ে বেশি সময় আমাদের, কারণ উনি বলেছিলেন যেদিন আমি চলে যাব আমার যেন সেদিনই সব কিছু হয়, সব সিম্পলভাবে। সেই জন্য আমার একটু দেরি হচ্ছে, তারপরও এর চেয়ে বেশি আসার সময় নেই আমাদের। তবে আগামীকাল ভোরে আমরা রওনা দিব, সকাল 10টায় শ্রীনগর স্টেডিয়ামে ওনার একটা জানাজা হবে। সাবেক এই রাষ্ট্রপতির প্রথম জানাজা সকাল 8:30টায় হাসপাতাল প্রাঙ্গণেই অনুষ্ঠিত হয়েছে। জোহরের নামাজের পর বাড়িধারার বাসভবনে আরেক দফা জানাজা শেষে মরদেহ নেওয়া হবে গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগরে। সেখানে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বি চৌধুরীকে। 3 বার নির্বাচনে অংশ নিয়ে মন্ত্রী, সংসদ উপনেতা ও সবশেষ রাষ্ট্রপতি হন ডাক্তার AQM বদরুদ্দোজা চৌধুরী। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। বরগুনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্র দলের 2 গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে পাথরঘাটা লিকারপট্টি এলাকায় ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে এই দ্বন্দ্ব ছিল। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি ও অ্যাডভোকেট সগীর হোসেন লিওনের সমর্থকদের মাঝে। এরই জেরে রাতে লিকারপট্টি এলাকায় বাগবিতণ্ডায় জড়ায় উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মামুন আহমেদ, যুগ্ম আহ্বায়ক হাসিবুল্লাহ ও তাদের অনুসারীরা। এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরে লাঠিসোঁটা নিয়ে এলাকায় বিক্ষোভ করে দুপক্ষ। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও জেলা বিএনপির কয়েকজন নেতা।